আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। মৌলানা ভাসানীকে তাড়িয়ে সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগের জন্ম, মন্তব্য ফখরুলের। বললেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে ভিন্ন মোড়কে বাকশাল করতে চায় দলটি। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। বিএনপির স্বপ্ন পূরণের যুক্তরাষ্ট্র আর আসবে না, বললেন ওবায়দুল কাদের। ষড়যন্ত্র করে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করেছিল দলটি। আমেরিকা আর আসবে না, কেউই আসবে না। লন্ডন থেকে ডাক দিয়ে কোনো লাভ হবে না। 1 ঘন্টার ঝুম বৃষ্টিতে এই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। প্রধান সড়ক অলিগলি ছাড়িয়ে পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাটে। দুর্ভোগে নগরবাসী। বিদ্যুতের চাহিদা মেটাতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলীদের নির্দেশ। তাদের যে অহেতুক সমালোচনা, আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে, তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে। চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারের দখল নিয়ে ভিক্ষুদের 2 গ্রুপের সংঘর্ষ। আহত কয়েকজন হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন। আমার কক্ষ ভাঙচুর করে জিনিসপাতি লুটপাট করে ফেলেছে। সন্ত্রাসী ভাড়া করে এবং ভিক্ষুদের গায়ে হামলা থেকে শুরু করে এখানে মন্দিরে তালা দিচ্ছে তারা। ভিসা জটিলতায় এখনো অনিশ্চিত 20,000 মুসল্লির হজ যাত্রা। কিছু এজেন্সির গাফিলতিকে দুষছে হজ অফিস। একতরফা দায় নিতে নারাজ হাব। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার পক্ষে জাতিসংঘে বিল পাস, বিপক্ষে অবস্থান যুক্তরাষ্ট্র সহ 9 দেশের। ক্ষোভে সনদ ছিঁড়লেন ইসরায়েলি প্রতিনিধি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, সন্ত্রাসের মাধ্যমে ভাসানীকে তাড়িয়ে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। এখন ভিন্ন মোড়কে একদলীয় বাকশাল গঠনের পায়তারা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। যুবদলের বিক্ষোভ সমাবেশ শুরু হয় বিকেল 3টার পর। তবে বেলা 12টার পর থেকেই মিছিল নিয়ে পল্টনে হাজির হতে থাকেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে রাজবন্দীদের মুক্তির দাবি জানান তারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানান নেতাকর্মীরা। বলেন, এই সরকারের পতন নিশ্চিত করতে পারলেই সকলের মুক্তি মিলবে। আর একবার সবাইকে মাথা তুলে দাঁড়ানোর আহ্বান জানান নেতারা। সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি। নইলেই এই দেশের মানুষ মুক্তি পেতে পারে, নইলে এদেশের মানুষের মুক্তি আসবে না। বিএনপি মহাসচিব বলেন, ভিন্ন মোড়কে একদলীয় বাকশাল কায়েম করতে চায় সরকার। বলেন, বিএনপি সন্ত্রাস করে না, বরং আওয়ামী লীগের সৃষ্টি সন্ত্রাসের মাধ্যমে। সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের মৌলানা ভাসানী সভাপতি ছিলেন, সেই মৌলানা ভাসানীকে আপনারা বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপবল সিনেমা হল থেকে বের করে দিয়েছিলেন। তারপরে মৌলানা ভাসানী বাইরে বেরিয়ে গিয়ে বাউবাল ইনস্টিটিউটে সেদিন ন্যাপ আপনার তৈরি করেছিলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, উন্নয়নের কথা বলে সরকার, অথচ মানুষ আজ অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্র, তার মধ্যে আমাদের পুলিশ ভাইরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে
তারা আজকে কক্ষিগত করেছে, দলীয়করণ করছে, তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না। আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে শনিবার সমাবেশে পটকা ফোটানোর অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই যদি গণতন্ত্রের চেহারা হয় তাহলে এরশাদ সাহেবরা যাবেন কোথায়? রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনের নামে বিএনপি এবার ভণ্ডামি শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি বলেন, ভারত আর ভারতীয় পণ্য নিয়ে নতুন নাটক শুরু করেছে বিএনপি। দলটির বিরুদ্ধে আবারও তাই রাজনৈতিক খেলার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ। বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। বলেন, দেশে যখন সব সেক্টরে অভাবনীয় উন্নয়ন হচ্ছে, তখন রাজনৈতিক কর্মসূচির নামে আবারও অরাজক অবস্থা তৈরি করতে চায় বিএনপি জামাত চক্র। বিএনপি জামাতকে বলতে চাই, এই দেশ জয় বাংলার দেশ। আমরা প্রস্তুত রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। কি প্রস্তুত না? প্রস্তুত? হাত তুলে দেখিয়ে দেন। আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, তাই সেই চক্রান্ত প্রতিহত করার জন্য আমাদের এই সংগঠনকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ নেতারা বলেন, দেশের মানুষ আর হরতাল অবরোধ পছন্দ করে না। তারা শুধু উন্নয়নের সাথে থাকতে চায়। অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশকে আবারও জঙ্গি রাষ্ট্রে পরিণত করাই বিএনপির মূল উদ্দেশ্য। আবারও নাটক শুরু করেছে, শুরু করে খেলা কিন্তু আবারও হবে। সমাবেশে ওবায়দুল কাদের বলেন, আবারও নাটক শুরু করেছে বিএনপি। দলটির আন্দোলন কর্মসূচি সবই ভুয়া বলে মন্তব্য তার। ভুয়া, ভুয়া আন্দোলন, ভুয়া সব নাটক, ভুয়া কর্মসূচি, ভুয়া। বিএনপি হলো একটা ভুয়া। এ ভুয়া দলের ভুয়া আন্দোলন জনগণ বিশ্বাস করে না। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কারো দাসত্ব করে না, ভারত বাংলাদেশের বন্ধু। বলেন, বিএনপির স্বপ্ন পূরণে এখন আর আমেরিকাও এগিয়ে আসবে না। আমেরিকা আর আসবে না, কেউই আসবে না। লন্ডন থেকে ডাক দিয়ে কোনো লাভ হবে না। সমাবেশে আওয়ামী লীগ নেতারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কর্মী সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানান। শেখ হাসিনার উপর আপনাদের আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। মহাসড়ক বানানোর উচ্চ খরচ নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাদের বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণা নেই। ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনের উদ্বোধনী ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পরিবেশ বান্ধব, টেকসই ও সাশ্রয়ী প্রকল্প নিতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, সমালোচকদের কথায় কিচ্ছু যায় আসে না, দেশবাসীর কল্যাণই সরকারের মূল লক্ষ্য। ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এবং অবদান রাখায় 2 জন প্রকৌশলীকে আইইবি স্বর্ণ পদক প্রদান করা হয়। এছাড়া আরও কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে লাগবে এমন প্রকল্প গ্রহণে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন 1 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে। আমাদের খরা, বন্যা, জলোচ্ছ্বাস প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়, কাজে সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ। পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। সমালোচকদের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাক সেটা স্বার্থান্বেষী একটি মহলের অপছন্দ। একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে, যেমন একজন কেউ প্রশ্ন তুললেন, কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট 2-এরই বা প্রয়োজন কি আছে, অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো, খামাখা টাকা নষ্ট, মেট্রো রেল এর তো প্রয়োজনই ছিল না। তাদের যে অহেতুক সমালোচনা
আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে। বাংলাদেশে রাস্তা নির্মাণে অনেক বেশি খরচ নিয়ে নানা সমালোচনা আছে। শেখ হাসিনা বলেন, নিন্দুকদের দেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নাই। অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ, বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন, অন্য দেশে কম খরচ হয়। যারা এই প্রশ্নটা করেন আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আমাদের মাটি তো নরম মাটি, যেটাকে বলে দোআঁশ মাটি, জোবা মাটি। সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয়। মাটিটা যদি যথাযথভাবে তৈরি করে তারপরে আমরা করতে পারি তাহলে সেটা টেকসই হয়। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা সাজাতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার প্রত্যেকটা কাজ হচ্ছে এই তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনে। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। সরকার দূরদর্শী নয় বলেই বিদ্যুৎ ও গ্যাস খাতের সংকট বাড়ছে। এর প্রভাব সমগ্র অর্থনীতিতে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের একচ্ছত্র আধিপত্য, অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে ইতিমধ্যে সংকটে দেশ। সরকারের বিরাজনীতিকরণ প্রক্রিয়ার কারণে কেউ প্রতিবাদ করতে পারছে না। সরকার পরিবর্তন এখন জনগণের হাতে নেই বলেও মন্তব্য করেন তিনি। বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টির কাউন্সিলকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তরের মতবিনিময় সভা। কাউন্সিলের আগে সব কমিটি গঠনের পাশাপাশি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে বলে জানান দলের চেয়ারম্যান জি.এম. কাদের। মে-জুন এর মধ্যে আমাদেরকে একটা শেষ করতে হবে। অভিযোগ করেন, আওয়ামী লীগের মেয়াদে ধনী গরিবের বৈষম্য বাড়ছে, একটি শ্রেণী অন্যায়ভাবে অর্থ সম্পদের পাহাড় গড়ছে। বলেন, সরকার এখন আর জনগণের কথা ভাবে না। জনগণের কথায় দেশ চলবে, জনগণের কথায় সরকার পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় ঘটছে না। সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে, এবং দখল করেনি শুধু, এখন জনগণের কথা নয়, তাদের কথায় জনগণকে চলতে হবে। জি.এম. কাদের বলেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে সংকট তীব্র হচ্ছে। শহর ও গ্রামে বাড়ছে লোডশেডিং। তারপরও গ্রাহককে প্রতিনিয়ত বিদ্যুতের জন্য অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। গ্যাস উত্তোলন না করে সরকারের আমদানি নির্ভর নীতির কারণে সংকটের দিকে যাচ্ছে দেশ। ক্যাপাসিটি চার্জ এগ্রিমেন্ট করেন, কিন্তু আপনি তো ব্যবহার করবেন ওকে, আপনি কেন বসে বসে পয়সা দিবেন? আমরা বসেই পয়সা দিচ্ছি, দেশের লোক কষ্ট পাচ্ছে, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ওগুলো দিকে আমাদের খেয়াল নাই। আমরা আবার বানাচ্ছি, আবার বানিয়ে চলছি। আমাদের ন্যাচারাল গ্যাস যদি উদ্ধার করার চেষ্টা করা হতো আজকাল থেকে 8-10 বছর আগে, তাহলে আমরা এইরকম একটা বিপজ্জনক পরিস্থিতিতে দেশ পড়তো না। হঠাৎ করে এই কূপটা বন্ধ হয়ে যায়, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, তাহলে আমাদের রিপোর্ট করে আনতে হবে, এটাকে আনলোড করতে হবে, সেই ফ্যাসিলিটিও আমাদের নাই। দূরদর্শিতার অভাব এবং ফোকাস ইজ অন পারচেজ অফ এলএনজি, সেখানে বিপুল অঙ্কের মুনাফা করছে কিছু লোক। সরকার সিন্দাবাদের দৈত্যের মতো জনগণের কাঁধে চেপে বসে আছে। জাপা চেয়ারম্যান বলেন, দিন দিন রাজনীতি কঠিন করে দিচ্ছে সরকার। যে বিরাজনীতিকরণ চলছে, জনগণকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঘণ্টাখানেকের ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। প্রধান সড়ক, আবাসিক অলিগলিতে হাঁটু পানি জমায় বিপাকে পড়েন মানুষ। বাসাবাড়ি, দোকানপাটে পানি উঠে সবচেয়ে দুর্ভোগে পড়েন মিরপুরবাসী। স্থানীয়রা বলছেন, প্রতি বছর বর্ষায় নির্দিষ্ট কিছু এলাকায় হয় সমস্যা, কিন্তু আসে না কোনো সমাধান। কয়েকদিন আগেই দাবদাহের কবলে পড়া মানুষের চাওয়া ছিল বৃষ্টি মুখর থাকুক দেশ, আর এখন স্বস্তির বৃষ্টিতে ভোগান্তির চিত্র রাজধানীতে। শহর যখন বসবাসের অযোগ্য, তখন কি গরম, কি বর্ষা, কি শীত, ভোগান্তি মানুষের পিছু ছাড়বে না। সকাল সকাল মুষলধারে বৃষ্টিতে ঘুম ভাঙে নগরবাসীর। 7টার পর থেকে ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় পুরো নগর জুড়ে। পুরান ঢাকার বিভিন্ন এলাকা, নিউ মার্কেট, ধানমন্ডি, মৌচাক, রাজারবাগ, যাত্রাবাড়িতে রাস্তায় রাস্তায় পানি জমে যায়। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা যায় শেওড়াপাড়া থেকে মিরপুরমুখী পুরো এলাকায়। প্রধান সড়ক সহ আশপাশের সবগুলো আবাসিকের গলিগলিতে হাঁটু পানি, কোথাও আবার কোমর পানি জমে যায়। যানজটে অনেক বিপাকে বললাম, অফিসে ঠিকমতো পৌঁছাতে পারতেছি না, ওই মাথা থেকে ঘুরে আসতে হইতেছে। রাস্তার অবস্থা তো খুবই খারাপ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপহার, কারণ আমাদের টাকা খরচ করে কক্সবাজার যেতে হচ্ছে না, কুয়াকাটা যেতে হচ্ছে না। 10 নম্বরে বাচ্চা, 13 নম্বরে এদিকে পানি উঠছে, অনেক রোডে পানি উঠছে, রোডের কাজ করায় নাই, যে ড্রেনে ওই দেখেন। আমাদের অলরেডি 2-3টা গাড়ির ইঞ্জিনেও সমস্যা হয়ে গেছে পানি ঢুকে। এই দুঃখ আমাদের আজীবনই থাকবে, এটাকে ওই সমাধান করতে পারবো না।
শনিবার স্কুল খোলা, তাই বেশি বিপাকে পড়েন ছোট্ট বয়সী শিক্ষার্থী ও অভিভাবকরা। স্কুলে আসার সময় ছিল প্রচন্ড বৃষ্টি আর ছুটির পর জলাবদ্ধতা। তো আসার সময় রোডের এই অবস্থা দেখি ও টেনশন করছে, স্কুল থেকে বের হতে পারছে না, কোনো বিকেল নাই, যোগাযোগ নাই। রাস্তায় অনেক পানি বন্যা হয়ে গিয়েছে, খেলাধুলা করতে পারতেছি না, রাস্তায় হাঁটাচলা করতে পারতেছি না। সকালের 1 ঘন্টার বৃষ্টির পানি নামতে নামতে লেগে যায় 5 ঘন্টারও বেশি। রাস্তার পানি উঠে পড়ে বাসাবাড়ি, দোকানপাটেও। ইঞ্জিনে পানি ঢুকে অনেক জায়গায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় গাড়ি। শহরের অনেক জায়গায় দেখা যায় তীব্র যানজট। দোকান দিয়ে একটু হয়েছে, গাড়ি ঘোড়া আটকে পড়ছে, জাম আটকে পড়ছে, একটু আধা হাঁটু বেশি পানি, দোকান ভরে গেছে পানিতে, দোকানের মালামাল সব এইখানে গোডাউনে মাল ছিল সব ভিজে গেছে। অল্প বৃষ্টিতে এই রাস্তাঘাটে যে পানি জমে, এত রাস্তাঘাটে সাধারণ মানুষ কাজ করে খাওয়া খুব কষ্টকর। নগরবাসীর অভিযোগ, বর্ষা এলে প্রতি বছর এসব এলাকায় পানি জমে। সমস্যার স্থায়ী সমাধানে সিটি কর্পোরেশনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। স্বস্তির বৃষ্টিতে দুর্ভোগ, ডুবে যায় বিভিন্ন সড়ক, মহাসড়ক। সাভারে ভোগান্তি সবচেয়ে বেশি। জলাবদ্ধ হয়ে পড়ে আব্দুল্লাপুর, বাইপাইল সহ ব্যস্ততম মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্ট। এদিকে চুয়াডাঙ্গা ও বাগেরহাটে বজ্রপাতে মারা গেছেন 4 জন। সন্ধ্যা যেন নেমেছে ভোরেই, তারপর মুষলধারে বৃষ্টি। ভিজল প্রাণ প্রকৃতি, তপ্ত যশোরে নামলো শীতলতা। 1 মাস ধরে বৃষ্টি নেই এখানে, তাপদাহ অনেক উচ্চ ছিল, যার কারণে এখন বৃষ্টি হওয়াতে আমাদের এখানে অনেক স্বস্তি ফিরেছে। আবহাওয়া ভালো হয়েছে, ধানের একটু ক্ষতি হয়েছে, তাতেও সমস্যা নেই। স্বস্তির এই বৃষ্টিতে ভোগান্তি দেখা দেয় সাভারে। ঢাকা আরিচা, নবীনগর, চন্দ্রা ও আব্দুল্লাপুর বাইপেল মহাসড়কের কয়েকটি পয়েন্টে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ডুবে যায় পাকিজার মোড়, জামগড়া ইউনিক সহ আরও কয়েকটি এলাকার সড়কও। কোথাও কোথাও জমে হাঁটু সমান পানি। এতে বিপাকে পড়েন যাত্রী চালক সহ স্থানীয়রা। 1 কোমর পানি রাস্তার মধ্যে, গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অনেক পানি জমে গেছে, গাড়ি চালানো সম্ভব না। পানি নামানোর কোনো রাস্তা নাই, মানুষের দুর্ভোগ। এই যে অফিস টাইমে, গার্মেন্টস টাইমে মানুষের কত দুর্ভোগ। 3-4 বছর হলে এইরকম বৃষ্টি থাকে, এই রাস্তা দিয়ে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। ভরাট হয়ে যাচ্ছে খাল বিল, বেহাল ড্রেনেজ ব্যবস্থা, নামতে পারছে না পানি। জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু হয়েছে বলে জানালেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য। ঢাকা 19 সংসদীয় আসনে যে কয়টি খাল আছে, প্রত্যেকটি খালই পুনরুদ্ধার করে পানি যাতে খুব সহজেই চলাচল করতে পারে, খালি নদীতে গিয়ে পড়তে পারে, সেই ব্যবস্থা করবে। জলাবদ্ধতা দেখা দেয় পটুয়াখালীর বাউফল, গাজীপুর সহ বিভিন্ন স্থানেও। সড়কে জমে পানি। বৃষ্টির সাথে বজ্রপাত হয়েছে বাগেরহাট, চুয়াডাঙ্গা সহ কয়েক জায়গায়। আহতের পাশাপাশি প্রাণও হারিয়েছেন কয়েকজন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারের দখল নিয়ে 2 গ্রুপের মধ্যে মারামারিতে অন্তত 7-8 জন আহত হয়েছে। যান চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা। এ ঘটনায় বৌদ্ধ বিহারে উত্তেজনা বিরাজ করছে। দুপক্ষে মানমুখী অবস্থানে থাকায় মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। মূলত বৌদ্ধ সমিতি এবং ভিক্ষু সংঘের মধ্যকার বিরোধের জেরেই হয় এই সংঘর্ষ। বৌদ্ধ সম্প্রদায়ের 2 পক্ষের তুমুল সংঘর্ষে দুপুরের পর উত্তাল হয়ে ওঠে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধবিহার। বৌদ্ধবিহার পরিচালনায় থাকা বর্তমান কমিটিকে মেয়াদ উত্তীর্ণ দাবি করে আসছে এক পক্ষ, অন্যদিকে কমিটির অবস্থান তাদের বিরুদ্ধে। বিহারে প্রবেশ নিয়ে এই দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। ভাঙচুর করা হয় কয়েকটি কক্ষ, আহত হয় 7-8 জন। মাথা ফেটে যাওয়ায় কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সন্ত্রাসী কায়দায় অবৈধ এই বৌদ্ধ সমিতির ব্যক্তিগণ এসে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে, শতাধিক ক্যাডারকে নিয়ে জবরদখল করে তারা এখানে আজকে অবস্থান নিয়েছিলেন। তারা পুনরায় আবার সন্ত্রাসী ভাড়া করে এবং ভিক্ষুদের গায়ে হামলা থেকে শুরু করে এখানে মন্দিরে তালা দিচ্ছে। তারা গুটি এক বাণিজ্য সন্ত্রাসী নিয়ে আমাদের ভিক্ষু সংঘকে আঘাত করেছেন। ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছে উভয় পক্ষ। একই অভিযোগে সংঘর্ষ হয়েছিল কয়েকদিন আগেও। বাংলাদেশ বৌদ্ধ সমিতি একটি অবৈধ সংগঠন। এই সংগঠন দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধবিহারের লুটপাট এবং দানবাক্সের টাকা সহ বিভিন্ন কায়দায়
তারা দীর্ঘদিন ধরে এই ভিক্ষু সংঘের উপর নিপীড়ন নির্যাতন করছে। তারা যেভাবে মদের আড্ডা বসিয়েছে, নারী কেলেঙ্কারির আড্ডা বসিয়েছে, অনৈতিকের আড্ডা বসিয়েছে, এগুলো বিতাড়িত হোক। এগুলো কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়, এর কোনো একক ব্যক্তির নয়, সর্বসাধারণের জন্য ধর্মীয় কার্যকলাপ সম্পাদনের উন্মুক্ত। সংঘর্ষের খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গেলেও দুপক্ষের মারমুখী অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। সড়কে যান চলাচল বন্ধ ছিল কয়েক ঘন্টা। এখানে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এটা আমরা তদারকি করছি, পরবর্তীতে আর কোনো ঘটনা যাতে না ঘটতে পারে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে পরদিন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে এক পক্ষ। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম। 3 জেলায় সড়কে ঝরল 8 জনের প্রাণ। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গায় আলাদা দুর্ঘটনায় একই পরিবারের 3 সদস্য সহ মারা গেছেন 4 জন। নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সঙ্গীত শিল্পী পিয়াল সহ 2 জন। এদিকে দিনাজপুরে তেলবাহী লরির চাপায় 2 জন নিহত হয়েছেন। সকাল না হতেই সড়কে মৃত্যুর মিছিল। ছুটি কাটিয়ে মাদ্রাসায় যোগ দিতে বাবা ও চাচার সাথে মোটরসাইকেলে ফরিদপুর যাচ্ছিল শিশু ছাত্র মোরসালিন। ভাঙার হামেরদি এলাকাতে ট্রাকের সাথে হয় মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মারা যায় মোরসালিন। বাবা কাশেম ও চাচা নাজমুল শিকদারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা গোপালগঞ্জ মুকসুদপুরের কোয়ালদিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায় সড়ক সরু হওয়ায় একই স্থানে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে। 3 জনের 2 বাইতেই বাইস্তারা নিয়ে যাওয়া দর্শল ফরিদপুর মাদ্রাসা দেওয়ার জন্য। পথে এই দুর্ঘটনাটা ঘটে, এই মনে করেন হামিদদি স্ট্যান্ডের আগে। এর আগে একই সড়কে ইজি বাইক বাসের সংঘর্ষে মারা যায় শ্রাবন্তী নামের এক স্কুল ছাত্রী। সড়কে দ্রুতগতি আবারও প্রাণ কেড়ে নিল সঙ্গীত শিল্পীর। ভোরে মাইক্রোবাসে ঢাকা থেকে সিলেটে কনসার্টে যাচ্ছিল অর সিগনেচার ব্যান্ড। পথে নরসিংদীর 5 দোনায় যাত্রীবাহী একটি বাস অন্য একটি যানকে ওভারটেক করতে গেলে হয় মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে মারা যায় চালক সালাম ও সঙ্গীতশিল্পী আহসান তানভীর পিয়াল। চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ। এদিকে দিনাজপুর ফুলবাড়ির কাউগা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে তেলবাহী লরি। মারা যায় আজহার ও রানা নামের 2 জন। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্ট কারণে এইখানেই মনে করেন জায়গা স্পটে যায়। 2 জনে বসেছিল, একজন উঠে গেল আর কত হড়হড় করে ট্রাকটা ঢুকে যাওয়াতে ছিটকাই দিল একজন। এই বাজারের নাইট গার্ড এবং এখন চা খেতে আসা একজন কাস্টমার ঘটনাস্থলে নিহত হয়। মরদেহ 2টি উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে লরি ড্রাইভার ও হেলপারকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সড়ক দুর্ঘটনায় চালক, মালিক, সহযোগী যারই গাফিলতি থাকবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই নিশ্চয়ের 10ম মহাসমাবেশে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী সহ সংশ্লিষ্ট সকলের সচেতনতা অপরিহার্য আমরা মনে করি। আমাদের উদ্দেশ্য অ্যাক্সিডেন্টের হার কমানো। আমরা সতর্কতামূলকভাবে ব্যবস্থা নিতে চাই। আমরা একটা আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে চাই। আমরা আপনাদের সেই জন্য সহযোগিতা চাই। ভিসা জটিলতায় এখনও অনিশ্চিত প্রায় 20,000 মুসল্লির হজ যাত্রা। 2 দফার সময় বাড়ানোর পরও সবার ভিসা প্রক্রিয়া শেষ করতে পারেনি অনেক এজেন্সি। এদিকে আজই শেষ হচ্ছে ভিসা ইস্যুর সময়সীমা। সৌদি সরকার 3য় দফায় সময় বাড়াবে কিনা তা নিশ্চিত নয়। হজ পরিচালক বলছেন কয়েকটি এজেন্সির গাফিলতির কারণে এই দুর্দশা। হাব সভাপতির দাবি, সৌদিতে বাড়ি ভাড়ার জন্য ঠিক সময়ে এজেন্সি মালিকদের ভিসা নিশ্চিত করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। তবে দুজনই বলছেন সংকট থাকবে না শেষ পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। 9 মে থেকে হজ ফ্লাইট শুরু করেছে বাংলাদেশ। আশকোনা হজ ক্যাম্পে মুসল্লিদের কোনো ভোগান্তি নেই। প্রথম দিকে নেই শিডিউল বিপর্যয়ের ঘটনা, কিন্তু জটিলতা দেখা দিয়েছে ভিসা পাওয়া নিয়ে। এখন পর্যন্ত ভিসা হয়নি প্রায় 20,000-এরও বেশি নন ব্যালটি যাত্রীর। ধর্ম মন্ত্রণালয় এবং হাবের যে তথ্য তাতে দেখা যাচ্ছে প্রায় 4 মাস, অর্থাৎ বেশ আগেভাগেই এবার হজ কার্যক্রম শুরু হয়েছে। সে অনুপাতে টাকাও জমা দিয়েছেন মুসল্লিরা। এর বাইরে 2 দফা ভিসা প্রদানের মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। তারপরও
কেন এত মুসল্লির ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি? এটি কি আমাদের এজেন্সি মালিকদের গাফিলতি, নাকি জটিলতা আছে সৌদি সরকারের পক্ষ থেকে? সৌদি হন্ডে কোনো জটিলতা নাই, বরং আমাদের যারা বিশেষ করে এজেন্সি সমূহ তারা যদি প্রোঅ্যাক্টিভ হয় তাহলে কিন্তু এটা আজকের মধ্যে এটা সম্পন্ন করা সম্ভব। অনলাইনে তারা যদি আজকে তারা এগুলো কমপ্লিট করে ফেলে, অনলাইনে অ্যাপ্লাই করাটা, তাহলে কিন্তু ভিসা লজমেন্ট হয়ে গেলে কিন্তু তারা টেনশন ফ্রি। তবে একতরফা দায় নিতে চান না এজেন্সি মালিকদের সংগঠন হাব। তাদের দাবি জটিলতা আছে অন্যখানে। এজেন্সির মালিকদের গাফিলতি নাই এখানে। বিষয় হলো বাড়ি ভাড়া করতে যাওয়ার প্রক্রিয়ার যে ভিসা, সেই ভিসা কিন্তু এবছর পাওয়া যায়নি, যার কারণে এটা হয়েছে। আর সৌদি আন্ডেও সমস্যা তো বিভিন্ন সময় থাকেই, বিভিন্ন সময় আপনার সিস্টেম ডাউন থাকে। তারপর এর আগে আমাদের প্রাইস বেশি দেখাচ্ছিল ভিসার, সেটাও আবার ওনাদের সাথে কথা বলে আমরা সেটা ঠিক করেছি। তবে ধর্ম মন্ত্রণালয় ও হাব বলছে শেষ পর্যন্ত থাকবে না ভিসা জটিলতা, নিশ্চিত হবে নিবন্ধিত সব মুসল্লির হজ যাত্রা। এটা তো অবশ্যই আমরা একটা জটিলতার মধ্যে থাকলামই, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর মধ্যে আজকে দিনের মধ্যে আমরা সব ভিসা করে ফেলতে পারবো এবং হজ যাত্রীদের গমন এবং ভিসা নিয়ে আমাদের কোনো শঙ্কা থাকবে না বলেই আমি মনে করি। যেসব এজেন্সি গাফলতি করছে বা করবে অথবা কোনোভাবে যদি হজযাত্রীদের কোনো কষ্ট দিয়ে থাকে, সেটা কিন্তু ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে স্টার্ন অ্যাকশন নেওয়া হবে। তবে কয়েক বছর আগের মতো আশকোনার হজ ক্যাম্পে যাত্রী ভোগান্তি নেই, প্রতারণার অভিযোগও নেই মুসল্লিদের। যে আমাকে সৃষ্টি করছে তার কাছে যাইতেছি, এর লিগে আমার খুব আনন্দ লাগতেছে। ওখানে লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক বলে আল্লাহর কাছে আমরা হাজিরা দেব। আল্লাহ হয়তোবা আমাদের এই উসিলায় জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। এবার সহায়ক দলের বাইরে হজে যেতে নিবন্ধন করেছেন ৮৩,৩১১ জন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৪১৬, বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ৩ মাস পর সরকারের টাকা ফুরিয়ে যাবে, চালও আমদানি করতে পারবে না, এমন আশঙ্কার কথা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত অর্থনৈতিক বিপর্যয় এবং কর্তৃত্ববাদী শাসন বিষয়ক সেমিনারে এসব কথা বলেন মান্না। তিনি বলেন, দেশের রিজার্ভ যা রয়েছে তা দিয়ে বিদ্যুতের বকেয়া ও বিদেশি ঋণ পরিশোধ করলে অবশিষ্ট কিছুই থাকবে না। মান্না বলেন, রিজার্ভ নিয়ে সরকারের চাপাবাজির পাশাপাশি কমেছে তাদের উন্নয়নের ফিরিস্তিও। মেট্রো রেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ রাস্তা নির্মাণে মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের মাধ্যমে লুটপাট করছে সরকার। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভকারীদের বাধা দিয়েছে পুলিশ। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। চাকরির সময় বয়স বাড়ানোর দাবিতে সমাবেশের ডাক দেয় চাকরির বয়স ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। শনিবার বেলা ১১টা থেকে রাজু ভাস্কর্যের সামনে শুরু হয় সমাবেশ। এ সময় বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বাড়ার সাথে সাথে চাকরির বয়সসীমাও বাড়ানো দরকার। বিশ্বের ১৬২ দেশে বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর, অনেক দেশে তা উন্মুক্ত। সমাবেশ শেষে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়। ৫,০০০ ভুয়া সনদ কিভাবে বাতিল করা হবে, রিমান্ডে সেই প্রক্রিয়ার কথা ডিবি পুলিশকে জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান। দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তিনি জানান, পদ ও আধিপত্য ধরে রাখতে শামসুজ্জামান অসাধু দুদক কর্মকর্তা ও কতিপয় সাংবাদিককে ম্যানেজ করে চলতেন। যে সকল সাংবাদিক ও দুদক কর্মকর্তার নাম এসেছে তারা চাইলে শামসুজ্জামানের মুখোমুখি বসতে পারেন। রিমান্ডে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলেও জানান ডিএমপির ডিবি প্রধান। হবিগঞ্জের বানিয়াংচকে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ম্যানেজার বদরুল আলম বদিরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করেছে পুলিশ। বিকেলে বানিয়াচং থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিযান চালিয়ে বদরুল আলম বদিকে আটক করা হয়। এই ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের আটকে অভিযান চলছে। যদিও সংঘর্ষের ৪৮ ঘন্টা পরেও মামলা হয়নি। বাদীপক্ষ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। বৃহস্পতিবার বানিয়াংচংয়ে সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে বদিমিয়ার অনুসারীদের সাথে সোহেল মেম্বার সহ তার লোকজনের সংঘর্ষ হয়। আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ফিকল উদ্ধার করি, জব্দ করি
এবং এখন পর্যন্ত মামলা রুজু হয়নি। যেহেতু মামলা রুজু হয়নি, তাকে আমরা 54 ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করব। ঢাকার ধামরাইয়ের একটি 4তলা ভবন এর পাশের একটি 6তলা ভবনের উপর হেলে পড়েছে। এ ঘটনায় 4তলা ভবনটির 2য় তলায় ফাটল দেখা দিয়েছে বলে জানা যায়। স্থানীয়রা জানান, ধামরাইয়ের পৌর এলাকার ধানসিঁড়ি মহল্লায় জিয়াউর রহমানের মালিকানাধীন 4তলা ভবনটি পাশের 6তলা ভবনের উপর হেলে পড়ে। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস, উপজেলা ও পৌর প্রশাসন। পরে ভবন থেকে সবাইকে বের করে দিয়ে দুটি ভবনকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন পৌর প্রশাসন। রোববার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করবে। বাংলাদেশ ভারত সম্পর্ক হবে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে, কোন দল ক্ষমতায় আছে তার উপর নির্ভর করে না, এমন মন্তব্য করেছেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সন্ধ্যায় ঢাকা ক্লাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বাংলাদেশের দ্বিবার্ষিক সভা এবং ইহসানুল করিম অ্যাওয়ার্ড ফর মিডিয়া এক্সিলেন্স অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী কথা বলেন। পরিবেশ রক্ষায় সংবাদ প্রচার করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মন্ত্রী। এবছর বাংলাদেশের মুক্তিযুদ্ধ গবেষক, কলামিস্ট ও প্রবীণ সাংবাদিক আফসান চৌধুরীকে মিডিয়া এক্সিলেন্সের জন্য ইহসানুল করিম পুরস্কার প্রদান করা হয়। গাজায় সীমান্ত শহর রাফায় চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। রাতভর টানা বোমাবর্ষণের পর দিনেও চলেছে অভিযান, পাল্টা জবাব দিচ্ছে হামাসও। বার্তা সংস্থা ওয়াফা জানায়, রাফা সিটি ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। আল জোয়াইদা আল জাবালিয়া ক্যাম্পে বোমাবর্ষণের প্রাণ গেছে অন্তত 10 ফিলিস্তিনের। জাবালিয়া ক্যাম্পে নিহতদের মধ্যে রয়েছেন একজন স্থানীয় সাংবাদিকও। মৃত্যু হয়েছে ওই সাংবাদিকের সন্তানেরও। আল জোনাইনা এলাকায় ঘটেছে প্রাণহানি। বিমান হামলা চালানো হয়েছে গাজা সিটি বেইত লাহিয়েতেও। গাজার মধ্যাঞ্চলে প্রাণ গেছে 20 জনের, যাদের মধ্যে 8 জনই শিশু। পাল্টা হামলা চালাচ্ছে হামাসও। থার্মোবারিক বোমা, গ্রেনেড, অ্যান্টি পার্সোনাল রকেট দিয়ে করা হচ্ছে আক্রমণ। শুক্রবার রাফার পূর্ব দিকে ইসরায়েলি বহরকে লক্ষ্য করে অন্তত 18টি হামলা চালিয়েছে সশস্ত্র সংগঠনটি। জাতিসংঘের পূর্ণ সদস্যপদের দাবিদার হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে প্রস্তাব পাশ হলো সাধারণ পরিষদে। পাশাপাশি নিরাপত্তা পরিষদকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করা হয়েছে। 193টি সদস্য দেশের মধ্যে 143টি দেশ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে রায় দেয়। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 9টি দেশ। প্রত্যাশা, সাধারণ পরিষদের এই পদক্ষেপ ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ ইস্যুতে দেয়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় শুক্রবার। সাধারণ পরিষদের 193টি সদস্য দেশের 143টি প্রস্তাবের পক্ষে ভোট দেয়, আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 9টি দেশ। ভোটদানে বিরত ছিল 25টি দেশ। সাধারণ পরিষদের এই ভোটের মধ্য দিয়ে অবশ্য জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন। তবে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ক্ষেত্রে থাকবে ভূমিকা। গাজাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে, সেখানে চলছে দুর্ভিক্ষ। সেই অন্ধকার মুহূর্তে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের দেশ ন্যায় বিচার, শান্তি ও স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে। সাধারণ পরিষদের এই সিদ্ধান্তে সমর্থনকারী দেশগুলো উচ্ছ্বাসের আশাবাদ জানালেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে বিরোধিতাকারী দেশগুলোর পক্ষ থেকে। সাধারণ পরিষদে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে ইরানের পূর্ণ সমর্থন রয়েছে। ফিলিস্তিনিদের অধিকার আদায়ে এটি প্রথম ধাপ, যদিও পরবর্তী পদক্ষেপগুলো খুবই কঠিন। জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য ফিলিস্তিন প্রতিশ্রুতিবদ্ধ। আরও আগেই এই মর্যাদার দাবিদার ফিলিস্তিন। আমরা ফিলিস্তিন রাষ্ট্রমর্যাদার বিরুদ্ধে নই। যুক্তরাষ্ট্র মনে করে 2 রাষ্ট্রভিত্তিক পন্থাই সংকট সমাধানের একমাত্র পথ, যার জন্য প্রয়োজন ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সেটা না হওয়ায় আমরা এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছি। এর আগে গেল মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার বিষয়ে ভোটাভুটি হয়। বরাবরের মতোই তাতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু নিরাপত্তা পরিষদের 12টি সদস্য দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, যার মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের 3 মিত্র দেশ ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়া। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।